আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাত আবদুল্লাহর আলটিমেটাম। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এরপর জানাবো, লন্ডনে ক্লিনিকে ভর্তি বেগম খালেদা জিয়া। লন্ডনে ক্লিনিকে ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে ক্লিনিকে ভর্তির বিষয়টি জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন। আজ বুধবার স্থানীয় সময় সকাল 9টা থেকে বাংলাদেশ সময় বিকাল 3টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বড় ছেলে তারেক রহমান গাড়ি ড্রাইভ করে হাসপাতালে নিয়ে যান। এদিকে আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেপ্তার। ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় রাজধানীর উত্তরার 4 নম্বর সেক্টরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানাবো, গয়েশ্বর রিজভী সহ 173 নেতাকর্মীকে নাশকতার মামলা থেকে অব্যাহতি। রাজধানীর রমনা মডেল থানার নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 173 নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত। এবারে জানাবো, ব্রাজিল থেকে সস্তায় কেন গরুর মাংস আমদানি করা সম্ভব হয়নি জানালেন রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস কেরেজ বলেছেন, কয়েকদিন ধরেই ব্রাজিল থেকে বাংলাদেশের গরুর মাংস আমদানির কথা থাকলেও আগের সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতা এবং সার্টিফিকেশন না পাওয়ার কারণে তা সম্ভব হয়নি। এবং সর্বশেষ জানাবো, সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি, বন্যা, হাই রেড অ্যালার্ট জারি। সৌদি আরবে নজিরবিহীন মুষলধারে বৃষ্টিপাত এবং মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এই বন্যা বেশ কয়েকটি শহরের রাস্তা এবং আশপাশে ছড়িয়ে পড়েছে। কয়েকদিন ধরে নিম্নচাপ অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, এ অবস্থায় ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মক্কা মদিনায় হাই রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়াও পূর্বাঞ্চলের শহরগুলোতে জারি হয়েছে হাই রেড অ্যালার্ট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাত আবদুল্লাহর আলটিমেটাম। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার 8 জানুয়ারি কুমিল্লা নগরীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগ শেষে শহরের টাউন হল মাঠে সাংবাদিকদের সাথে আলাপকালে সব দাবি জানান তিনি। হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর উচিত ছিল জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের ব্যবস্থা করা, যেখানে সরকার থেকে পদক্ষেপ নেওয়ার কথা ছিল, কিন্তু তা নেওয়া হয়নি। তাই আমরা এই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে গিয়েছি, কিন্তু সরকার যেহেতু নিজেরাই দায়িত্ব নিয়েছে সকল রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষণা করবেন, তাই আমরা 31 ডিসেম্বর ঘোষণাপত্রটি ঘোষণা করিনি। এ সময় তিনি বলেছেন, আমরা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে প্রাধান্য দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো 31 ডিসেম্বরের পর এতদিন কেটে গেল সরকার এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তাই আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছে, গণ অভ্যুত্থানে অংশগ্রহণ ছিল সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। এ সময় তিনি আর বলেছেন, ঘোষণাপত্র অবশ্যই শহীদ ও আহতদের স্বীকৃতি দিতে হবে। 47, 71 ও 24-এর যে ধারাবাহিকতা
সেখানে সুস্পষ্ট তার বর্ণনা থাকতে হবে। আর সেটাতে আমরা কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি তার বর্ণনা থাকতে হবে। যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে তাদের অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে। জনগণের যে আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সে আকাঙ্ক্ষা প্রতিফলন এই ঘোষণাপত্রে থাকতে হবে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ঘুরে বেড়াবো এবং সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা এই ঘোষণাপত্রে কি চায় আমরা তা তুলে ধরব, যাতে ২৪ পরবর্তী বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া না দিয়ে উঠতে পারে। লন্ডন ক্লিনিকে ভর্তি বেগম খালেদা জিয়া। লন্ডনের ক্লিনিকে ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে ক্লিনিকে ভর্তির বিষয়টি জানিয়েছেন তার চিকিৎসক মোহাম্মদ আল মামুন। বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে, বাংলাদেশ সময় বিকাল ৩টা তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বেগম খালেদা জিয়াকে স্বাগত জানায়। এ সময় সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ৭ বছর পর মায়ের দেখা পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাকে জড়িয়ে ধরেন তিনি। পুত্রবধূ ডাক্তার জুবাইদাও দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে সেখানে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এর আগে ২০১৭ সালের ১৫ই জুলাই চোখ ও পায়ের চিকিৎসা করাতে যুক্তরাজ্যে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেপ্তার। ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও গণহত্যার মামলার অভিযোগ রয়েছে। ৫ই আগস্ট সরকার পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায় তাকে রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান আমার দেশকে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে। জানতে পারি তিনি বাসায় অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তাকে আদালতে হাজির করা হবে। মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা ১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গয়েশ্বর রিজভী সহ ১৭৩ নেতাকর্মীকে নাশকতার মামলা থেকে অব্যাহতি। রাজধানীর রমনা মডেল থানার নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১০-এর বিচারক শেহাবুল ইসলাম শুনানি শেষে আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী সব তথ্য নিশ্চিত করেছেন। অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। জানা যায় ২০১৮ সালের ৩০শে জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্র কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় ফিরছিলেন। এ সময় শাহবাগ থানাধীন পরিবাগ এলাকায় রাস্তায় স্লোগান দিতে থাকে বিএনপির নেতাকর্মীরা। তখন নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। ওই দিন পুলিশের এসআই মোহাম্মদ মহিবুল্লাহ বাদী হয়ে রমনা মডেল থানার মামলা করে। তদন্ত শেষে ২০২০ সালের ২৯শে জানুয়ারি গয়েশ্বরচন্দ্র রায় সহ দলটির ১৭৩ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম খান। ব্রাজিল থেকে সস্তায় কেন গরুর মাংস আমদানি করা সম্ভব হয়নি জানালেন রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বলেছেন, অনেকদিন ধরেই ব্রাজিল থেকে বাংলাদেশে গরুর মাংস আমদানির কথা থাকলেও আগের সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতা এবং সার্টিফিকেশন না পাওয়ার কারণে তা সম্ভব হয়নি। বুধবার ৮ই জানুয়ারি রাজধানীর বাড়িধারা একটি হোটেলে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BCCI আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির
বক্তব্যে সব কথা বলেন তিনি। পাওলো ফার্নান্দো বলেছেন, আমি বিগত সরকারের সময় এ বিষয়ে তৎকালীন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। প্রথমে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যাওয়ার পর সেখান থেকে অনুমতি নেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়েছিলাম। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আসা কর্মকর্তারা বাংলায় নানান নীতিমালা দেয়। শেষ পর্যন্ত গরুর মাংস আমদানির অনুমতি দেয়নি তারা আমাকে। তবে এখনই অচিরে এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি আরও উন্নয়ন হবে বলেও উল্লেখ করেছেন তিনি।